আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশি হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বছরে ৯,০০০ কোটির বেশি টাকা খেলাপি ঋণের পরও খেলাপিদের প্রতি উদার সরকার, অভিযোগ টিআইবির। বিদেশের সাথে দেশি ৩ ব্যাংকের সন্দেহজনক লেনদেনের তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রে। ভূ রাজনৈতিক বিরোধে করোনা মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল না করার আহ্বান। প্রধানমন্ত্রীর ইউএন অধিবেশনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ। ডাকসুর সাবেক ভিপি নূর সহ ৬ জনকে আসামি করে একই শিক্ষার্থীর আরেকটি ধর্ষণ মামলা। ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পচা পেঁয়াজ আসাকে কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে এসেছে আরও ৩ ট্রাক। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিস আজও অবরোধ। প্রবাসীদের ফ্লাইট বাড়ানোর সুপারিশ এয়ারলাইন্সের। ভিসা ও আকামা ৩ মাস বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খেলাপি ঋণের তীব্রতা এবং তা উদ্ধারে কার্যকর ভূমিকার বদলে খেলাপিদের প্রতি সরকারের উদারতাকে দেশের জন্য ভয়ঙ্কর বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতি বছর ৯,৩৮০ কোটি টাকা করে খেলাপি ঋণের সাথে ব্যাংকিং খাতে নানা অনিয়মের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে তাদের গবেষণায়। ব্যাংকিং খাতে সুশাসন ও নিরাপদ ব্যবস্থার জন্য ১০ দফা সুপারিশও দিয়েছে টিআইবি। ব্যাংকিং খাত তদারকি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মঙ্গলবার গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গত এক দশকে ব্যাংকিং খাতে চলমান অস্থিরতা, নৈরাজ্য, দুর্নীতি, ঋণ জালিয়াতি, খেলাপি ঋণের উচ্চ হার ইত্যাদি তুলে আনা হয় গবেষণার প্রতিবেদনে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমানতকারী তথা সাধারণ জনগণের অর্থ দীর্ঘদিন ধরেই খেলাপি ঋণের মাধ্যমে আত্মসাৎ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের শুরুতে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা। জনগণের আমানতের দেখভাল করার দায়িত্ব সরকারের উপর সার্বিকভাবে। তার পরিবর্তে ঋণ খেলাপি, অর্থ আত্মসাৎকারী, জালিয়াতিকারী, অর্থ পাচারকারীদের সহায়ক শক্তি হিসেবে সরকার অনেক সময় ভূমিকা পালন করছে। এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্য দিক থেকে তাদের হাতে জিম্মি যেই সরকার, এই দুই শক্তির চাপের ফলে বাংলাদেশ ব্যাংক একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। টিআইবির প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনের কিছু তথ্য উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ২০১৯ সালের জুন পর্যন্ত খেলাপি ঋণের সাথে বারবার পুনর্গঠিত ও পুনর্তফসিলি করা এবং উচ্চ আদালত কর্তৃক স্থগিতাদেশ পাওয়া খেলাপি ঋণ যোগ করে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ ছিল ২,৪০,১৬৭ কোটি টাকা। ব্যাংকিং খাত তথা পুরো অর্থনীতিকে এক ধরনের এক অভূতপূর্ব নাজুক অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে। ব্রিঙ্ক অফ কলাপস যেটাকে বলা হয়, খাদের কিনারায় আমরা চলে এসেছি। যদি এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে ধস অপরিহার্য বললে অত্যুক্তি হবে না, এবং যার ফলে এর সম্পূর্ণ বোঝা জনগণের উপর পড়বে। যে সুপারিশগুলো সেগুলো হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে কিভাবে আরো কার্যকর করা যায় তার নিয়োগ নীতিমালা থেকে শুরু বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবগুলো রয়েছে। খেলাপি ঋণ আদায়ে যথাযথ পদক্ষেপ না নিয়ে বারবার সরকার ঋণ খেলাপিদের পক্ষে ভূমিকা রাখায় উদ্বেগ জানায় টিআইবি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিদেশি ব্যাংকের সাথে বাংলাদেশের ৩টি ব্যাংকের কমপক্ষে ৮ লাখ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিশেষ শাখা ফিনসেনের নথি থেকে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ফিনসেনের এসব তথ্য ফাঁস করেছে আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদকদের সংগঠন আইসিআইজে। বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত ব্যাংক ও ২টি ইসলামী ব্যাংক ২০১৪ থেকে ১৬ সালের মধ্যে এই লেনদেন করেছে বলে প্রতিবেদনে বলা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংকগুলো ৪ ধাপে অস্ট্রেলিয়া ও লাটভিয়া থেকে দেশে $৩,37,০০০ আনে, আর স্বায়ত্তশাসিত ব্যাংকটি ১৬ সালের সেপ্টেম্বরেই ৪ ধাপে $4,95,০০০ জার্মানির একটি ব্যাংকে পাঠায়। এই তালিকায় ভারতে ৮৮ কোটি, আফগানিস্তানে ১০ কোটি ও পাকিস্তানে ২০ লাখ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন হয়। ফিনসেনের তথ্য মতে ২০০০ থেকে ১৭ সাল পর্যন্ত অর্থ পাচার ও সন্ত্রাসবাদের সহায়তায় বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ২ লাখ কোটি ডলারের অস্বাভাবিক লেনদেন হয়েছে, যার সিংহভাগই পরিচালিত হয়েছে ডাচ ব্যাংক, জেপি মর্গান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি সহ বেশ কিছু বহুজাতিক ব্যাংকের মাধ্যমে। ভূ রাজনৈতিক বিরোধের মাধ্যমে করোনা মহামারী মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল করবেন না, কারণ ঐক্যবদ্ধভাবেই আসে সাফল্য।
75তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এই তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 4টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কোভিড-19 নিয়ন্ত্রণে বিশ্ববাসীর সম্মিলিত প্রচেষ্টার আবশ্যকতা, ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জনগণের সুরক্ষা নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে কথা বলেন। 26 সেপ্টেম্বর রাত 8টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এবারের ভাষণে রোহিঙ্গা, করোনা ভাইরাসের টিকা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে। The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. এদিকে অর্থনীতিকে সচল রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করবার পরিকল্পনা নিচ্ছে সরকার, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর তিনি বলেন, 7 দিনের মধ্যে সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসবে কিনা এটা তো সার্টেন না। আমাদের একটা ওয়ার্ক প্ল্যান এখন রেডি করে নিতে হবে। এর মধ্যে কতগুলো সাইট থাকতে হবে। একটা হলো আপনার ক্লিনিক্যাল সাইটটা আমাদের যারা এক্সপার্ট আছেন ওনারা রেডি করবেন, যে যদি আসেন রোগটা বিস্তার করেন কিভাবে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে হবে, সিনারিওর উপরে ডিপেন্ড করবে আর কি। যদি কোনো রকম ইম্প্যাক্ট না হয়, আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো। প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের অধিক্ষেত্রের অফিস, আদালত বা ইনস্টিটিউশনগুলো কিভাবে চালাবে তারা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরনো রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সময় জমি নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেন তিনি। একনেক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় 1266 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় 376 কোটি টাকা খরচে জামালপুর জেলার দিকপাইত সরিষাবাড়ি তারাকান্দি সড়ক উন্নয়নে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া 40টি উপজেলায় 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনে বরাদ্দ দেওয়া হয়েছে 335 কোটি টাকা। সীমান্ত এলাকায় বিজিবির 73টি কোম্পানির আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি নির্মাণে ছাড় দেওয়া হয়েছে 233 কোটি টাকা। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 246 কোটি আরও একটি প্রকল্প। সভার পর অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় অপহরণের অভিযোগও এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একই ছাত্রী। এদিকে পুলিশের ছদ্মবেশে হাতুড়ি বাহিনী সোমবার ভিপি নূরের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। বলেন, হামলা মামলা করে ন্যায্য আন্দোলন থামানো যাবে না। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সংগঠনের নেতাদের উপর পুলিশি হামলা ও ধর্ষণ মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় নেতারা বলেন, নতুন নতুন মামলা দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। যদি আমাদের কোনো অন্যায় থেকে থাকে, আমরা যদি অপরাধী হয়ে থাকি, আমরা স্বেচ্ছায় গ্রেপ্তার হতে রাজি আছি। আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান। আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি আছি। আপনারা আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান, গ্রেপ্তারের ভয় দেখাবেন না। যখনই ছাত্র অধিকার পরিষদ রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিয়েছে, তখনই আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের হামলা, মামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে যাচ্ছে। ওরা মনে করেছে নূরকে মেরে মনে হয় ছাত্র অধিকার পরিষদকে চুপটি মেরে বসিয়ে দেবে। যদি এটি ভেবে থাকেন, তাহলে আজকে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ এই ছাত্র অধিকার পরিষদের
প্রত্যেকটি নেতাকর্মী এক একটা ভিপি নূর। পরে সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যান জাতীয় জাদুঘরের সামনে। শাহবাগ থানার সামনে পুলিশের উপস্থিতি থাকলেও দেয়া হয়নি বাধা। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। আমরা মনে করি গতকাল পুলিশের ছদ্মবেশে সেই হাতুড়ি বাহিনীরা আমাদের উপর হামলা করেছিল, এদেরকে চিহ্নিত করতে হবে। একটি দুইটি তিনটি নয়, শত শত হাজার হাজার সিরিজ মামলা করেও আমাদেরকে দাবায় রাখা সম্ভব নয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার বাইরেও সমাবেশ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তারা। টাঙ্গাইলের সমাবেশে হামলার অভিযোগ করা হয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। অন্যদিকে রাজধানীর কোতোয়ালি থানায় নূর সহ ৬ জনের বিরুদ্ধে নতুন করে অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল আইনে মামলা হয়েছে। লালবাগ ও কোতোয়ালি ২ থানায় করা মামলার বাদী একই শিক্ষার্থী। গত পরশুদিন আপনারা জানেন লালবাগ থানায় একটা নারী নির্যাতনের মামলা হয়েছিল। সেই একই বাদিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি একটা অভিযোগ করেছেন কোতোয়ালি থানায়। অভিযোগটা গুরুতর, এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই, আমরা এটা সিরিয়াসলি তদন্ত করব। এর আগে রবিবার রাতে ধর্ষণে সহায়তা করার অভিযোগ এনে নুরুল হক নূর সহ আরও ৫ জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যায় ৭ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের কয়েক ঘন্টা পর রাতেই নূর সহ অন্যদের ছেড়ে দেয় পুলিশ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নূরের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা হয়েছে সেটি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেইগুলো পুলিশ অ্যাড্রেস করবে। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেক বা অ্যাকাউন্ট্যান্ট আফজালের মতো দুষ্ট চক্রের আরও ৪৪ জনের দুর্নীতি ও অবৈধ অর্থবিত্তের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক, জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ দিলওয়ার বখত। স্বাস্থ্যের ড্রাইভার, পিয়ন, কেরানি সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর এই কোটিপতিদের সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান তিনি। কেবল ড্রাইভার মালিক নয়, কেবল হিসাবরক্ষক আফজলও নয়, দুদকের হাতে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় চতুর্থ শ্রেণীর আরও ৪৪ কর্মচারীর এমন অপকর্মের ফিরিস্তি। নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ তাদের। অনুসন্ধানে সম্পদের বৈধ উৎস না পাওয়ায় এরই মধ্যে তাদের ২১ জনের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। পর্যায়ক্রমে নোটিশ যাবে বাকিদের নামেও। মোট ৪৫ জনের অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। এর মধ্য থেকে ইতিমধ্যে ২১ জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই তালিকা থেকে। কিন্তু ওই ২১ জনের সাথে যেহেতু তাদের আত্মীয় স্বজন বা স্ত্রী জড়িত হয়েছে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের এই অবস্থা হলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদ কোন পর্যায়ে হতে পারে, এই প্রশ্ন সামনে নিয়ে চলছে দুদকের অনুসন্ধান। অনুসন্ধানে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং যাদের তথ্য বেরিয়ে এসেছে তাদের বিষয়ে দুদক অনুসন্ধান করছে। তো আরও অনেকেরই নাম আসতে পারে এবং সেগুলো ইনক্লুড করা হচ্ছে। সেখানে প্রথমে হয়তো ইনকোয়ারি করে মামলা হবে, মামলা করার পরে যদি দেখা যায় যে আরও অতিরিক্ত লোক আসে, তাদের চার্জশিটে তাদের নাম দিতে পারে। শুধু কর্মচারী নয়, অনুসন্ধানে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব। এস.এম. ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। আবারও অস্থিরতার আভাস দিচ্ছে পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানেই সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে কমপক্ষে বেড়েছে ৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে এই অস্থিরতার কারণ ভারত থেকে পচা পেঁয়াজ আসা। সব পরিসংখ্যানই বলছে দেশে পেঁয়াজের সংকট নেই, তারপরও কেবল ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে
তবে পেঁয়াজ আমদানিতে সরকারের 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা ও বাজার তদারকির চেষ্টায় মাঝের কয়েকদিন দামে রাশ টেনে ধরে, কিন্তু কয়েকদিনের ব্যবধানে আবারও যেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতী এবার আমদানি হওয়া পচা পেঁয়াজ। যে পেঁয়াজ আসছে এই পেঁয়াজ অনেক পচা বলতে সেই জন্য ইন্ডিয়ার পেঁয়াজ 2 দিন আগে বিক্রি হলো 54 থেকে 52 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। ইন্ডিয়া পেঁয়াজের বাজার বাড়লেই দেশীয় পেঁয়াজের বাজার বাইরে জায়গা। যেহেতু পেঁয়াজ আসতেছে দাম কমে যাবে, আমাকে আগে তো লস দিয়ে পরে দেওয়ার কথা নেই। এই লস দেওয়ার কারণে পরে কালকে কিনতে গেছি 82 টাকা পাইকারি, আজকে কিনছি 85 টাকা পাইকারি। ইন্ডিয়ান পেঁয়াজ কিনতে গেছি পচা। একদিনের ব্যবধানে খুচরা কিংবা পাইকারি সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজ বেচছি কালকে 550 টাকা কেজি, আজকে শ্যামবাজারে 60 টাকা কেজি। আমরা কি করবো কোন ইনপোর্টের মাল বর্ডারের মালগুলো না আসে, তাহলে আমার করা কিছু আছে? ভারতের মাল আসতেছে, জায়গায় মাল আসতেছে, এই মালগুলো কি মাল আসতেছে? ওই যে আমার হইতে লস দেওয়া হইতেছে। বিদেশ তো নাইতেছে পেঁয়াজ, হাইলি খুঁজে কাস্টমার নেই, মালে লস। মালিক কাস্টমার বাজারে দেন, কাস্টমার বলতেই নেই। ক্রেতারা বলছেন করোনাকালে পেঁয়াজের দামের ঊর্ধ্বমুখিতা হতাশাই বাড়াচ্ছে। পেঁয়াজের জন্য ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলাম, পেঁয়াজ কিনতে পারলাম না, কারণ পেঁয়াজ দাম বেশি। ওই মাথা জিজ্ঞাসা করলাম, কেউ যাচ্ছে 300, কেউ যাচ্ছে 320, কেউ আবার 400। 2 কেজি পেঁয়াজ কিনছি 180 টাকায়। তাহলে এইভাবে আমরা চলবো কীভাবে? আমরা সাধারণ ইনকামের ভিতরে এই টাকা দিয়ে পেঁয়াজ কিনলে তো আমরা জীবনযাপন করতে পারবো না ঠিকমতো। দ্রুত সময় বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানিতে সরকারের সহায়তার পাশাপাশি বাজার তদারকি বাড়ানোর দাবি করেছেন ক্রেতারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ আরও 3 ট্রাক পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভোমরা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ে গত 4 দিনে মোট 43টি ট্রাকে প্রায় 1070 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে দেশে এসেছে। তবে ভারতীয় নিষেধাজ্ঞায় গত 10-12 দিন ধরে ট্রাকে বস্তাবন্দি অবস্থায় পেঁয়াজগুলো বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে, বেশিরভাগই একেবারেই পচে গেছে। এর ফলে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পেঁয়াজ আমদানিকারকদের। সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে প্রবাসীরা। প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ফ্লাইট সংখ্যা ও বেশিরভাগ প্রবাসীর আকামার মেয়াদ বাড়াতে দেশটির কাছে সুপারিশের কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস। ফিরে যাওয়ার টিকিট না পেয়ে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার মোড় অবরোধ করে সৌদি প্রবাসীরা। এই সময় তারা যানবাহন আটকে দেয়। অভিযোগ তোলে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের টিকিট বিক্রির অনিয়ম নিয়ে। 1100 টিকিট বিক্রি করছে, 104 জনকে টিকিট দিছে, আর সব বাইরে ব্ল্যাকি করে দিয়ে ফেলছে। পুলিশ আইনা পর্যন্ত আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে। কেন আমরা কি চুরি করতে আসছি না ডাকাতি করতে আসছি? আমরা নাকি রেমিটি যোদ্ধা, তো রেমিটি যোদ্ধার কি এটাই কি অবদান? রেমিটি যুদ্ধ এভাবে রাস্তাঘাটে ঘুরবে, বৃষ্টিতে ভিজবে। অনেকের রিটার্ন টিকিট থাকলেও তা কনফার্ম করতে পারছেন না। আপ অ্যান্ড ডাউন টিকিট করে আসছি, আমাদের কোনো ভ্যালুই নাই। টোকন আমার 2009, বুঝছেন? আসতে বলতেছে 30 তারিখে। 30 তারিখে আমার মেয়াদ শেষ, তাহলে আমি যাবো কিভাবে? রাজনীতি কোনো কিছু বুঝি না। আমরা 30 তারিখের আগে যারা প্রবাসী আমরা সবাই সৌদি আরবে পৌঁছতে চাই। বেশিরভাগের আকামার মেয়াদ শেষ হবে 30 সেপ্টেম্বর, তাই সময় মতো টিকিট না পেলে থাকবে না ভিসার মেয়াদও। সরকারি মাধ্যমে ঘোষণা আসুক, ছুটিটা বাড়ানো হোক। আমার কালকে টোকেন দিছে, বলছে 13 তারিখে আসার জন্য, তারপর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 তারিখে। আমি 13 তারিখে এসে কি করবো? 3 দিন ধরে সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজারের অফিসের সামনে টিকিট নিতে জড়ো হচ্ছে প্রবাসীরা। অনেকে টিকিটের জন্য রাত্রি যাপনও করেছে। আমরা গত শনিবারে এখানে আসছি, এসে টিকিট টোকেন নিছি, নেওয়ার পরে প্রথম দিন মনে হয় 70-75 জনের মতন টিকিট দিছিল, এরপরে আর টিকিট দেয় নাই। সৌদি এয়ারলাইন্স ঢাকা অফিস কর্তৃপক্ষ বলছে, এ মাসে মাত্র 4টি ফ্লাইটের অনুমতি মিলেছে, চলছে তা আরও বাড়ানোর চেষ্টা। 30 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব কিছু ফ্লাইট দেওয়ার জন্য। তো এটা অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা কনফার্ম করব। আপনারা কি সৌদি কর্তৃপক্ষকে আপনাদের পক্ষ থেকে আমরা জানিয়েছি, জি জানিয়েছি অলরেডি যে এরকম যারা যেতে পারবে না, কারণ শর্ট অফ সিট, তাদের যেন অন্যান্য বারের মতো এবারে যেন এটা এক্সটেন্ড করিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে গেলেও সুষ্ঠু সমাধানের আশায় অবস্থান নিয়েছে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে। করোনাকালীন সময়ে সৌদি আরব থেকে দেশে এসেছেন প্রায় লক্ষাধিক প্রবাসী, কিন্তু টিকিট সংকটের কারণে বেশিরভাগই আটকা পড়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। সমস্যা দ্রুত সমাধান করে অর্থনীতির চাকা সচল করা হোক, এমনটাই প্রত্যাশা তাদের।
জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ছুটিতে আটকে পড়া সৌদি ফেরত প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর জন্য দেশটিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীদের স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্স ইচ্ছা করলে ফ্লাইট বাড়াতে পারে, আর ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান। সৌদি আরব ফিরতে টিকিটের জন্য দ্বিতীয় দিনের আন্দোলনের এক পর্যায়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় 5 সদস্যের প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের হাতে 7 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন তারা। সৌদি প্রবাসীদের দেশটিতে ফেরানোর বিষয়ে মন্ত্রণালয় আগে থেকে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করেছি, ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয়। তাদের দাবির অনেক কিছু আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি এবং অনেকগুলো তাদের বোঝানোর কিছু ভুল ছিল, তাদেরকে আমরা আজকে বোঝাতে পেরেছি এবং তারা অত্যন্ত খুশি মনে চলে গেছেন। তবে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের। ওনাদের কথা আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে কার্যক্রম হবে কি হবে না। 26 তারিখের মধ্যে যদি কার্যক্রম না হয় আমরা 26 তারিখে আবার আন্দোলন দেব। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি নিয়ে চলমান জটিলতা সমাধানের পথে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব। বিমান সে ল্যান্ডিং পারমিশন চেয়েছে, এখনও পায়নি। আমরা আশা করছি হয়তো আজকালের ভিতরে ল্যান্ডিং পারমিশনটা পেয়ে যাবে। এই ল্যান্ডিং পারমিশনটা পেলে বিমান তার সবগুলো ফ্লাইট ওপেন করে দেবে, কমার্শিয়াল ফ্লাইটগুলো ওপেন করে দেবে। এছাড়াও সৌদি আরব যেহেতু আমাদেরকে বিমানকে পারমিশন দিয়েছে, সৌদি আরবকে সপ্তাহে 2টো ফ্লাইট অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছিল। সৌদি আরব যদি আমাদের কাছে আরও ফ্রিকোয়েন্সি চায় তাহলে আমরা তাদেরকে আরও ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেব, যে আমরা নতুন করে একটা টিকিটও বিক্রি করব না। শুধুমাত্র যারা বাংলাদেশ বিমানের টিকিট কেটে বাংলাদেশে আসছে তারা ওই টিকিটে যাতে ফেরত যেতে পারে তাদের টিকিটগুলো আগে আমরা এনশিওর করব। এদিকে প্রবাসীদের এখন বড় ভাবনা যাদের ভিসা অথবা আকামার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। সৌদি সরকার এর আগে 3 দফায় 7 মাস মেয়াদ বাড়ালেও নতুন করে কোনো ঘোষণা না থাকায় অনিশ্চয়তা বেড়েছে প্রবাসীদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 28 জন। এই নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো 5,007 জনের। গত একদিনে 14,164টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,557 জনের। এই নিয়ে মোট করোনায় শনাক্ত হলেন 3,52,178 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,073 জন। মোট সুস্থ 2,60,790 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 10.99, সুস্থতার হার 74.05 এবং মৃত্যুর হার 1.42। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক বজলুর রশিদের স্থাবর সম্পত্তি ক্রোক ও 2টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক ইকবাল হোসেন এই নির্দেশ দেন। এ সময় দুদকের আইনজীবী মুশাররফ হোসেন কাজল অভিযোগ গঠনের শুনানি করেন, আর বজলুর রহমানের আইনজীবী এই শুনানি পেছাতে সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 22 অক্টোবর ধার্য করেন। দুদকের আইনজীবী তার স্থাবর সম্পত্তি ক্রোক ও 2টি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। 2019 সালের 20 অক্টোবর জিজ্ঞাসাবাদের পর বজলুরকে গ্রেফতার করে দুদক। রাজধানীতে মঙ্গলবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় 6 কোটি টাকার 1,443টি চেক হস্তান্তর করা হয়। কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন প্রধান অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ শাহ আলম ও আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও মোহাম্মদ আবু মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরই মধ্যে 30,35,000 গ্রাহকের মাঝে 5,600 কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বছরে 9,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণের পরও খেলাপিদের প্রতি উদার সরকার। অভিযোগ টিআইবির বিদেশের সাথে দেশি 3 ব্যাংকের সন্দেহজনক লেনদেনের তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রে। ভূ রাজনৈতিক বিরোধে করোনা মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল না করার আহ্বান প্রধানমন্ত্রীর। ইউএন অধিবেশনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ। ডাকসুর সাবেক ভিপি নূর সহ 6 জনকে আসামি করে একই শিক্ষার্থীর আরেকটি ধর্ষণ মামলা। ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ, আইন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পচা পেঁয়াজ আসাকে কারণ বলছেন ব্যবসায়ীরা। ভারত থেকে এসেছে আরও 3 ট্রাক। ঢাকায় সৌদি এয়ারলাইন্সের অফিস, আজও অবরোধ। প্রবাসীদের ফ্লাইট বাড়ানোর সুপারিশ এয়ারলাইন্সের। ভিসা ও আকামা 3 মাস বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।